নমস্কার। শোনোনা শ্রোতাদের স্বাগত জানিয়ে দু এক কথা। শোনোনায় অশরীরী আবির্ভাব, আদৌ কি আছেন তারা? এই নতুন গল্পের সিরিজে আমরা কিন্তু খুঁজছি তাদেরই। জনপ্রিয় লেখিকা অনুষ্টুপ শেঠ, তারই একেবারে টাটকা গল্পের শ্রুতিনাট্যায়ন শুনছেন শোনোনায়। আমাদের আজকের প্রযোজনা অবনী নিবাসের বিভীষিকা, পরিবেশনায় অশোকনগর নাট্যমুখ, নির্দেশনা অভি চক্রবর্তী। বলি, ও রাজু, 500 ময়দা দিয়ে আমায় ছেড়ে দেন না বাবা। দিমাসিমা। বসন্ত গ্রামের মোক্ষম জায়গায় রাজুর দোকানটা। 4 মাথার মোড় সামনেই। হাইওয়ে ধরে গাড়ি ছোটানো খদ্দেরই হোক বা পাড়ার পুরনো বাসিন্দা, সবারই হাতের কাছে একদম। সেজন্যেই রাজু সব রকম সওদাই মজুত রাখে। দোকানের বাইরে সাজানো চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, আর ভিতরে থরে থরে চাল, ডাল, তেল, এসব মুদির জিনিস। চারিদিকের সব খবরও সেজন্য তার কাছে সবার আগে এসে পৌঁছয়। তার এক একটা আবার একেবারে তাক লাগানো যাকে বলে। তেমনি একটা খবর নিয়ে একদিন হাজির হলেন ভক্তি দাদু। শুনেছ, অবনী নিবাসে নতুন ভাড়াটে এসেছে। হ্যাঁ, আবার? ও মা গো! কারা এলো দাদু? কোথা থেকে? আসেনি এখনো, আসবে কাল পরশুর মধ্যেই। দেখলুম ঘরদোর সাফসুত্র হচ্ছে, ইলেকট্রিকের ব্যবস্থা হচ্ছে। এই শিলিগুড়ির পরিবার শুনলুম। অমন বাড়ি ভাড়া নিলে শেষে শুনছ তো বাইরের লোক, তারা কি আর জানে কি বৃত্তান্ত? এ মা কালী, আবার না জানি কি হবে। বাচ্চা কাচ্চা নেই তো? নেই আবার, 2 বাচ্চা, বাবা মা আর ঠাকুমা। অবনী নিবাসের নামে এ অঞ্চলের সবচেয়ে ডাকাবুকো লোকও ঢোক গেলে। বাড়িটার কুখ্যাতি আজকের নয়। রাজুর ঠাকুরদাদাও তার ছোটবেলা থেকে জেনে এসেছে ও বাড়ির চৌহদ্দিতে যেতে নেই। বসন্তগ্রাম জায়গাটা এখন মফস্বল শহর হয়ে উঠেছে, কিন্তু আদতে ছিল একেবারে পল্লী গ্রাম। মশা, পানায় ভরা ডোবা, দারিদ্র ভরপুর। অবনী নিবাস ছিল তৎকালীন জমিদার বাড়ি। পুরনো গড়ন, থাম আর ঠাকুর দালান, বিশাল খোলা ছাতের পাঁচিলে সূর্যের নকশা কাটা। গ্রামের মানুষদের অবস্থা যেমনই থাক, এ বাড়ির ঠাঁটবাট ছিল দেখার মতো। তবে চিরকাল কারো এক যায় না। হুট করে মজুমদার বংশ যে মাত্র 1 বছরের মধ্যে উড়ে পুড়ে শেষ হয়ে গেল, তার পিছনের কারণটা কেউ সরাসরি আর উচ্চারণও করে না এখন। তবে ফিসফিস করে বাতাসে ছড়িয়ে থাকা সেই কারণটা কিভাবে যেন সবাই জেনে যায় আর শিউরে ওঠে গোপনে। কি সেই গোপন কারণ, যা কানা ঘুষোয় লোকে জেনেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে? তা জানতে হলে আমাদের সেই সময়ে পিছিয়ে যেতে হবে। ঘটনার সূত্রপাত হয়েছিল এক মনোরম কার্তিকের সকালে। মজুমদার বাড়ির কর্তা রেবতীভূষণ নিজের কাছারিতে বসে ঘটকের সঙ্গে ছেলের বিয়ের আলোচনা করছিলেন। দেখো বাপু, এই ছেলেটি সবার ছোট, সবার আদরের বলে যে মানুষ করতে ত্রুটি রেখেছি তা না। এলেবেলে ঘর হলে মেয়ে যতই সুন্দরী হোক না কেন, বিয়ে দেব না। আজ্ঞে বাবু, সে তো বটেই। আপনাদের উপযুক্ত ঘর না হইলে আমি কথাটি বলবো না। তাই ছেলে অমন সুন্দর, লম্বা চওড়া, তার উপর আবার কলকাতা থেকে পাশ দিয়ে এইছে সদ্য, উচ্চ শিক্ষিত, উচ্চ বংশ। এমন সময় অমিয়ভূষণ ঘরে ঢুকল। তাকে দেখেই ঘটক আরও উচ্ছ্বসিত হয়ে পড়ল। এসো বাবা, এসো। মাঠের দিকে গেছিলে নাকি? পায়ে ঘাস কাদা লেগে গেছে দেখছি। অমিয়ভূষণ নাক দিয়ে একটা আওয়াজ করে ভিতরের দরজার দিকে এগিয়ে গেল। ঘটক রেবতীভূষণের দিকে ফিরে আরও উৎসাহ নিয়ে বলতে শুরু করলো, আপনি কিছু চিন্তা করবেন না, এ ছেলের জন্য আমি একেবারে ওই সেরা সম্বন্ধ নিয়ে আসবো। কিসের সম্বন্ধ? কে বলেছে আপনাকে সম্বন্ধ আনতে? আমি বিয়ে করব না।
মানে? মানে যা শুনলেন তাই, বিয়ে আমি করব না, এ নিয়ে জোর করে কোনো লাভ নেই। কঠোর গলায় কথাগুলো ছুঁড়ে দিয়েই অমিয়ভূষণ ভিতরে চলে গেল। তারপর জমিদার বাড়িতে বিশাল ঝড় বয়ে গিয়েছিল। বাবার রাগারাগি, চেঁচামেচি, মায়ের অনুরোধ, কান্না, উপোস, বড় দাদাদের আর 3 ভগ্নিপতির বোঝানোর চেষ্টা, কিছুতেই কিছু হলো না। এমনকি ত্যায্যপুত্র করার হুমকিও তাচ্ছিল্য ভরে উড়িয়ে দিয়ে অমিয়ভূষণ তার প্রতিজ্ঞায় স্থির রইলেন। বিয়ে সে করবে না, সে ধর্ম সাধনায় জীবন উৎসর্গ করেছে। দালানের অপর প্রান্তে পড়ে থাকা ঘর হয়ে উঠল তার একান্ত নিবাস। সারাক্ষণ দরজা বন্ধ সে ঘরের। স্নান, খাওয়ার জন্য বা অন্য কারণে যদি অমিয়ভূষণ বেরোয়, অমনি সে দরজায় তালা পড়ে। তালার চাবি এক মুহূর্তও হাতছাড়া করে না অমিয়ভূষণ। কি করে সে বন্ধ ঘরে, কেউ জানে না। কখনো কটু গন্ধ ভেসে আসে বন্ধ দরজার ওপার থেকে, কখনো দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ। অন্ধকার রাতে চাকর বাকর দালানে কাজ করতে করতে চেয়ে দেখে অমিয়ভূষণের ঘরের নিচে আলোর নাচ, যেন বা ভিতরে আগুন জ্বলছে। যত এইসব বাড়তে থাকলো, তত বাড়তে থাকলো সে নিয়ে কানাকানি। কাজের লোকেরা রাতে উঠোন পেরোতে চাইতো না। বাচ্চারা দিনের বেলা অমিয়ভূষণকে দেখলে ভয়ে লুকোতো। অমিয়ভূষণের বাবা দাদারা বিরোধিতা কিছু কম করেননি। বাধা দেওয়ার প্রত্যক্ষ পরোক্ষ অনেক চেষ্টাই হয়েছিল। অমিয়ভূষণ প্রথমে অগ্রাহ্য করেছিল সেসব। তারপর একদিন তারও ধৈর্যের বাঁধ টুটে গেল। ভর সন্ধ্যায় তার দরজার কাছেই যেদিন রেবতীভূষণের আনা একদল লোক কাঁসর ঘণ্টা বাজিয়ে কীর্তন গাইতে শুরু করলো, সেদিন আচমকাই সাধন কক্ষ থেকে ছিটকে বেরিয়ে এলো সে। আকাশের দিকে মুখ তুলে ভয়ঙ্কর এক চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে সারা বাড়ি কেঁপে উঠে চুপ করে গেল। চাকর বাকররা তো বটেই, এমনকি রেবতীভূষণ আর তার 2 ছেলেও সেই চিৎকারের চোটে বাইরের ঘর থেকে ছুটে এলেন। এসে যা দেখলেন তাতে কারোরই চোখের পলক পড়ছিল না। সামনের লোকটা অমিয়ভূষণ, হ্যাঁ অমিয়ভূষণ, কিন্তু এই অমিয়ভূষণকে তারা চেনেন না। ঊর্ধ্বাঙ্গ নগ্ন, পরনে রক্তাম্বর, কপালে লাল সিঁদুর লেপা। শুধু বেশবাসী নয়, তার দাঁড়ানো হাতের ভঙ্গিমা সবই যেন অপরিচিত, অমানসিক। যেন এক আদিম দানব 2 হাত বাড়িয়ে কারো গলা টিপে দেবে বলে হুঙ্কার দিচ্ছে। সবচেয়ে ভয়ানক তার চোখের দৃষ্টি। গুহার ভিতরের সাপদের মতো নির্মম আগুন জ্বলা চোখ তাদের ভেদ করে পিছন অবধি দেখে নিচ্ছে যেন। সে দৃষ্টির সামনে এমনকি অমন দাপুটে রেবতীভূষণও কুঁকড়ে গেলেন। তার দিকে অমন করে চেয়ে থেকেই অমিয়ভূষণ ঘোষণা করল, যারা আমার পথে বাধা হয়ে দাঁড়াতে চায় তাদের সর্বনাশ হবে। তারপর এক মুহূর্ত আর অপেক্ষা না করে ফিরে গেল ঘরে। এরপর থেকেই কেউই আর অমিয়ভূষণকে ঘাঁটাতে সাহস পায়নি। অথচ তা সত্ত্বেও এই ঘটনার ঠিক 1 মাসের মাথায় রেবতীভূষণের বড় পুত্রের কোলের ছেলে, মাত্র 7 মাস বয়স, একদম আচমকাই শ্বাসরোধ হয়ে নীল হয়ে গিয়ে মারা গেল। তার 3 মাস পর গেল তার সবচেয়ে বড় দিদি, জলে ডুবে। জলপুরীদের মতো যে মেয়ে পুকুর পারাপার করতে পারত, সে অন্দরের পুকুর ছেড়ে কেন বাড়ির পিছন দিকের মজা দিঘির ধারে গেল? কি করেই বা পা পিছলে দিঘিতে পড়ে গেল? আর গেলই যদি, তো সাঁতার কেটে উঠতে পারল না কেন? এসব কেউই বলতে পারল না। তারও ঠিক 1 মাসের মাথায় মজুমদার বাড়িতে আবার আরেক মৃত্যুর ছায়া ঘনিয়ে এলো। এবার গেল রেবতীভূষণের ছোট বৌমা। রান্না বোঝাতে এসেছিল ঠাকুরকে। অসতর্ক মুহূর্তে বড় উনুনের আগুন এমনই ছড়িয়ে গেল তার আঁচলে, আঁচল থেকে সারা গায়ে, যে অতগুলো লোক মিলে বালতি বালতি জল ঢেলেও নেভাতে পারল না। ঠাকুর, জোগাড়ে ছেলে, এমনকি হারান বলে কাজের লোকটিও সবাই দিব্যি কেটে বলেছিল আগুনটা তাদের কোনো চেনা জানা আগুন না। জল ঢাললে নাকি তার তেজ আরও বেড়ে যাচ্ছিল, যেন বা জলের বদলে তেল ঢালা হলো। এ কি করছো তুমি?
শিশুরা, বৌমা, ওরা কি অপরাধ করেছিল? শাস্তি যদি দিতেই হয় তো আমায় দাও। অমিয়ভূষণ রাগ করল না, প্রতিবাদ করল না, অদ্ভুত হাসি হেসে বলল, আচ্ছা, লোকে বলে তারপর থেকেই রেবতীভূষণের মাথা বিগ্রতে শুরু করে। প্রথমে শুধু গুম হয়ে থাকা, কারো সঙ্গে কথা না বলা। কিছুকাল পরে শুরু হলো যখন তখন খল খল করে অট্টহাসি। পাল্লা দিয়ে অমিয়র ভুতুরে কাজকর্ম বাড়তে শুরু করলো। কখনো সারা দিনই হয়তো দরজা খুলল না, কখনো বা তার উচ্চারিত মন্ত্রোচ্চারণ রেবতীভূষণের অট্টহাস্যও চাপা দিত। অমাবস্যার রাতেই তাকে দেখা যেতে লাগলো মশাল হাতে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াতে। তারপর শুরু হলো সেই অনৈসর্গিক ফ্যাঁস ফ্যাঁস আওয়াজ। রাত্রে অমিয়র ঘর থেকে বেরোতো সেই শব্দটা। কিসে যেন দরজার উপরে আঁচড় কাটছে মনে হতো। কয়েকজন কাজ ছেড়ে পালালো। যারা টিকে রইল তারা সন্ধ্যা হলেই যে যার ঘরে ফিরে যেত। বুড়ো হারান ছাড়া কেউই ও বাড়িতে আর রাত কাটাতো না। রেবতীভূষণের বড় দুই ছেলে দিশেহারা হয়ে পড়ল। একে তো দুজনেই স্ত্রী সন্তানের মৃত্যু শোকে ছন্ন ছাড়া, তাই আবার বাবার এই দশা। গ্রামের অন্যদের পরামর্শে তারা ঠিক করল বাড়ির আর সবাইকে আপাতত কাশিতে একটা বাড়ি ভাড়া করে রেখে আসবে। তারপর কিভাবে বাবাকে সুস্থ করা যায়, কিভাবে অমিয়কে বাড়ি ছাড়া করে এসব বিপদ থেকে রেহাই পাওয়া যায় ভাববে। কিন্তু সে সুযোগ তারা আর পায়নি। কাশী যাত্রার নির্ধারিত দিনের দুদিন আগেই মধ্যরাতে রেবতীভূষণ চুপি চুপি বিছানা থেকে উঠেছিল। গত 3 দিন ধরে লুকিয়ে রাখা, ধার দিয়ে রাখা মস্ত দাটা হাতে নিয়ে বেরিয়েছিলেন ঘর থেকে। এই কয়েক মাসে যা হয়েছিল তার সঙ্গে অমিয়ভূষণের কী বা কেমন যোগ ছিল সে কেউই জানতে পারেনি। কিন্তু যদি তার দিক থেকে শাস্তি দেওয়াই হয়ে থাকে এটা, তাহলে রেবতীভূষণ যে মর্মান্তিক শাস্তি পেয়েছিলেন তা যেন পরম পাপীর কপালেও না জোটে। পরদিন সকালে ঠিকে কাজের লোকেরা এসেছিল। তাদের চেঁচামেচি হুলস্থুলে গ্রামের লোক এসে দেখেছিল জমিদার বাড়ির প্রতিটি ঘরে রক্তের ঢেউ খেলে যাচ্ছে। যে কজন মানুষ ছিল প্রত্যেকের গলা একেবারে এপার ওপার কাটা, কাটা মুন্ডু আর ধর গড়াগড়ি যাচ্ছে। জমিদার গিন্নি, 2 ছেলে, বড় বউ, বাচ্চা, ছেলে মেয়ে, সবার এক দশা। হারানো রক্ষা পায়নি এই হত্যালীলার হাত থেকে। আর এই সবের মধ্যে অমিয়ভূষণের বন্ধ দরজার বাইরে মাটিতে আসন করে বসেছিলেন রেবতীভূষণ, সর্বাঙ্গ রক্তাক্ত। সেই খুনে দা তখনও হাতে ধরা। এই এক রাতেই তার সব চুল পেকে ধবধবে সাদা হয়ে গেছে, চোখ টকটকে লাল। কিন্তু সেটাই সব নয়। লোকজনের বুঝতে বেশ খানিকটা সময় লেগেছিল যে রেবতীভূষণের পাগলামি আশ্চর্যভাবে সেরে গেছে। স্তব্ধ চোখে বসে যে লোকটা এই রক্তময় ঘরবাড়ির দিকে চেয়ে আছে, সে জানে যে সে কি করেছে। পুলিশ আসার আগেই যে তিনি নিজের গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েছিলেন, এতে কেউই অবাক হয়নি। কিন্তু এ বাড়ির সবচেয়ে অদ্ভুত ঘটনাটা তখনও লোকের জানতে বাকি ছিল। পুলিশ অমিয়ভূষণের সঙ্গে কথা বলতে চেয়েছিল। বহুবার ধাক্কাধাক্কি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙতে হয়েছিল শেষমেশ। অমিয়ভূষণকে ধরেছিল নাকি? আরে পেলে তো ধরবে মশাই। দরজা ভেঙে ঢুকে দেখলো ঘর খালি, বেমালুম শুনশান। মেঝেতে কালি আর ওই সিঁদুরের দাগ, ছাই লেপা। দেয়ালের ব্র্যাকেটে অমিয়র ব্যবহারের ধুতি আর পাঞ্জাবি আর ওই রক্তম্বর। কেউ নেই, কিচ্ছু নেই। সে কি? আর কেউ অমিয়ভূষণের দেখা পায়নি, কিন্তু জনশ্রুতি তিনি এখনো বহাল তবিয়তে আছেন, ও বাড়িতেই আছেন। এ কেমন কথা? আরে মজুমদারের বংশ লোপ পেতে তার এক মেয়ের দিকের কয়েকজন এসে দখল নিয়েছিল এ বাড়ির। টিকতে পারিনি। কচি বাচ্চাটাকে বাড়ির মধ্যে থেকে শেয়ালে তুলে নিয়ে গেছিল। ভাবা যায় বদনাম রটলো। লোক আসা বন্ধ হলো।
তারপর আবার লোকে ভুলেও গেল। আবার নতুন করে এ বাড়ির কাগজপত্র করলো ওই রেবিতিভূষণের এক ভাগ্নের ছেলে। গত 20 বছরে 8 বার ভিন্ন ভিন্ন ভাড়াটে এসেছে এ বাড়িতে। দত্তমশাই, 8 বারই তাদের কেউ না কেউ, কখনো বা পুরো পরিবারই মারা গেল পর পর দুর্ঘটনায়। এসব তো আমাদের চোখে দেখা, আশেপাশে গ্রামগঞ্জে সবাই জানে। এমনকি এই বর্ধমান অবধি ছড়িয়ে গেছে এই বাড়ির বদনাম। বলো কি? আপনি দূরে থাকেন বলে শোনেননি। হ্যাঁ, আমার কথা শুনুন, ভালো চেয়েই বলছি। হ্যাঁ, কিছু হওয়ার আগেই চলে যান এখান থেকে। টাকা যাই যাক, আরে প্যারানটা তো আগে নাকি? দেবেন মল্লিককে হ্যাঁ না কিছু বলিনি, বুঝলেন। সবাইকে সবকিছু বলার দরকার দেখি না। বিশেষ করে মুদির দোকানে প্রথমবার দেখার লোককে পাকড়াও করে যে এমন গল্প ফাঁদে, তাকে তো নয়ই। নইলে হয়তো বলতাম শ্রাবণীও চলে যাবার কথা বলতে শুরু করেছে। জানি না মায়ের কথা শুনে শুনে প্রভাবিত হয়ে গেছে কিনা। মাত্র 2 দিন হলো এসেছি, এর মধ্যে ওরও নাকি মনে হচ্ছে বাড়িটা ভালো নয়। উঠোনে গেলেই নাকি ভয় ভয় করে। দেবেন মল্লিকের গল্পটা খারাপ না, বেশ মানানসই বাড়িটার সঙ্গে। কথা হলো, এসব জনশ্রুতিতে আমার আদৌ বিশ্বাস নেই। এদিকের অংশটা দিব্যি সারানো, বাসযোগ্য। এত বড় বড় 3টে ঘর, খোলামেলা রান্নাঘর, উঠোন, হোক সেকেলে ধরনের, কিন্তু এত কম ভাড়ায় আর কোথায় পাবো? তাছাড়া প্রকৃতির মধ্যে বাস, টাটকা অক্সিজেন, টাটকা শাকসবজি, বাচ্চাদের জন্য কত ভালো। না, ওসব মেয়েলি কথাবার্তায় কান দিতে গেলে চলে না। ব্যবসাটা বড় বাজেভাবে ডুবলো, সব দোষ ওই প্রশান্তর। অথচ কি চালাক দেখো, স্রেফ কেটে পড়লো। কাগজপত্রে আমার একার নাম থাকায় পুরো দেনা আমার ঘাড়ে এসে পড়ল। সম্ভব মেটানো? ছিনে জোঁকের মতো ধরেছিল জানোয়ারগুলো। শিলিগুড়ি থেকে পাত্তাড়ি গোটানোর দরকার ছিল খুব তাড়াতাড়ি। এ বাড়ির খোঁজ পেলাম যেন দৈব নির্দেশে। বাড়ির মালিকও পেয়েছি বটে, দিলদার। আমার দুরবস্থা শুনে জলের দরেই থাকতে দিয়েছেন, আগাম পর্যন্ত নেননি। না না, এসব গাল গল্প শুনিয়ে আমায় এখান থেকে বিদায় করা যাবে না। সমীরণ দত্ত অত আলতুসি না হে। পরদিন থেকেই নতুনভাবে কি কাজ শুরু করা যায় তার হাল হদিশ খোঁজা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এসব নিয়ে ভাবারও সময় রইল না। শ্রাবণী আমার মেজাজ দেখে আর ও প্রসঙ্গ উত্থাপন করেনি। মা তারপরও কয়েকবার বলেছিল বটে অন্য বাসা খুঁজতে। ভাড়াটা কি তুমি দিয়ে দেবে বলে খেঁকিয়ে উঠতে সেও চুপ করে গেছে এখন। বলতে কি, বাড়িটারই একটাই খুঁত লাগে আজকাল আমার, বড্ড বেশি চুপচাপ। নৈশব্দ যে মাথায় এমন পাথরের মতো চেপে বসতে পারে ভাবতেই পারিনি। শিলিগুড়িতে ছিল রাস্তার ওপর বাড়ি, দোতলা থেকে গাড়ি, লোকের হাঁকডাক, হর্নের শব্দ, কত কিছুতে গমগম করতো বারান্দার দিকের ঘরটা। সেই সঙ্গে ভিতরের ঘর থেকে টুবলুট পড়ার আওয়াজ, টুয়ার কান্না, মায়ের পুজোর ঘণ্টা টিং টিং, রান্নাঘরে শ্রাবণীর খুন্তি নাড়ার শব্দ। তখন কান ঝাঁঝা করতো এক এক সময়, কিন্তু আজকাল ভাবলে নস্টালজিক লাগে। আচ্ছা, এই বাড়িতে না হয় গাড়ি ঘোড়া রাস্তার শব্দ নেই, বাকি কাজগুলো কি হয় না? রান্নাও হয়, ছেলেও পড়া মুখস্থ করে, বাচ্চাও খিদে পেলে কাঁদে, আর মা তো পুজো করেই দুবেলা। অথচ সেসব শব্দ আমার এই ঘরটায় তো আর আসে না। প্রথমে ভেবেছিলাম বড় ছড়ানো বাড়ি, তাই শুনতে পাই না। তারপর খেয়াল করে দেখলাম ওরা সবাই কেমন যেন একটা হয়ে গেছে। পা টিপে টিপে সন্ত্রস্তভাবে চলাফেরা করে, আওয়াজ না করে কাজকর্ম করতে চেষ্টা করে। মা ঘন্টা নাড়ছে যেন নিয়ম রক্ষা। শ্রাবণী রান্নার আঁচ বাড়াতেই ভুলে গেছে। এমনকি টুবলুর মতো দুরন্ত ছেলে অবধি পড়া করছে প্রায় ফিসফিস করে। জিজ্ঞাসা করলে সবাই অস্বীকার করছে, কিন্তু সত্যি এদের হাবভাব যেন দেরি করে স্কুলে আসা ছেলে ক্লাসে হেড স্যারকে দেখে ফেলেছে। 5 মাসের বাচ্চাটা অবধি কাঁদতে ভুলে গেল কিনা কে জানে। যাকে বেশি মাথা ঘামাতে চাই না এ নিয়ে। একটা নতুন কাজের সন্ধান পেয়েছি, যদি লাগে শিলিগুড়ির সবকটা বজ্জাতের মুখের ওপর টাকার বান্ডিল ছুঁড়ে দিতে পারবো। কি হলো বৌমা, থেমে গেলে কেন? ও কি? শ্রাবণীর পা দুটো দুলছে, হাতে ধরা জলখাবারের প্লেট দুলছে বিপজ্জনকভাবে। আলু থালু দৌড়ে এসে তাকে ধরতে গেলেন প্রতিমা। কি হলো, শরীর খারাপ নাকি? কিন্তু
এ কার হাত ধরেছেন তিনি? এমন বরফের মতো ঠান্ডা শরীর তো জ্যান্ত মানুষের হয় না। হাত ছেড়ে দিয়ে কি হলো মা? বলে থালা টেবিলে রেখে তাকে জড়িয়ে ধরল। নরম উষ্ণ হাত, যেমনটি হবার কথা। বারবার শ্রাবণীর হাত মুখ ছুঁয়েও একটু আগের বিভ্রম কাটছিল না প্রতিমার। ভয়ার্ত চোখে তার মুখের দিকে চেয়েছিল শ্রাবণী। আস্তে আস্তে তাকে বললেন কি মনে হয়েছিল। শ্রাবণী শিউরে উঠল, মুখে হাত চাপা দিয়ে উঠে আসা কান্না সামলালো। মা বলুন না ওকে, ও অন্য কোথাও যাই আমরা। কমের মধ্যে যা জোটে কষ্ট করেই থাকবো না হয় এইভাবে। বললাম তো বৌমা, কতবার সমুকে, শুনছেই না। টুবলুর খাওয়া কত কমে গেছে জানেন, ঝিমিয়ে থাকে সারাক্ষণ। আর টুয়া আগে কখনো এমন ঘ্যান ঘ্যান করতো, আমার ভালো লাগছে না মা। চেপে রাখা কান্না উথলে বেরিয়েই এলো শ্রাবণীর দু চোখ দিয়ে। প্রতিমা আপন মনে বললেন, সমুকে আজকাল আমি যেন আর চিনতেই পারি না বৌমা। বললাম গ্রামে একটু খোঁজ করে আয়, বাড়িটার কিছু বদনাম আছে কিনা। গ্রাহ্যই করে না। দেখে শুনে একটা বোবা মেয়েকে রেখেছে কাজে, কিছু যে জিজ্ঞাসা করব সে উপায়ও নেই। কোথাও বেরোবো বললেও হুট করে রেগে যায়। এই অলক্ষণে বাড়িতে এসে যেন ছেলে আমার বেবাক অন্য লোক হয়ে গেছে বৌমা। তার কথার মাঝেই ওদিকের ঘর থেকে দরাম করে কিছু একটা পড়ার শব্দ এলো। শ্রাবণী আর প্রতিমা সঙ্গে সঙ্গে ছুটে গেলেন। পাশের ঘর থেকে টুয়ার কান্না। প্রতিমা আর শ্রাবণীর টুকরো টুকরো আর্তনাদ ছাপিয়ে ভেসে এলো টুকলুর সদ্য কৈশোরের ভাঙা গলার জেদি উচ্চারণ। আমি আমি কিছু জানি না, আমি আমি কিছু করিনি। ও নিজে নিজেই ছিটকে উঠে পড়ে গেল, দেখলাম তো। 1 মাস হয়ে গেল দেখতে দেখতে। ভাবা যায়, এখানে খরচাপাতি অনেক কম যাই বলো। মনে হয় এই বাড়িটা পয়মন্ত আমার জন্য। কোনো চেনা জানা নেই, নতুন ধান্দা লেগে গেল। কিন্তু এইভাবে বছরটা ঘুরলে আর চিন্তা নেই, লাইফ সর্টেড। মাঝে মধ্যে প্রাণ যে হাঁপায় না তা বলবো না। যেমন ঝিমুনে জায়গা, তেমনি ম্যাদামারা সব লোকজন, ভয়ে কুঁকড়ে আছে সব কটা। কই হলো কিছু? সেদিন মা শ্রাবণীকে এটাই বলছিলাম। এতদিন দিব্যি কাটলো ওদের সো কল্ড অভিশপ্ত বাড়িতে, কি কচু হলো। টুবলু শান্ত হয়েছে, এ তো ভালো কথা। উঠতি বয়স, এখন বেশি দামাল হলে তোমাদেরই তো ঘাম ছুটে যাবে নজর রাখতে। আর টুয়া বাড়ন্ত বাচ্চা, নড়াচড়া বেশি করছে, পড়ে গেছে, উনি আদিক্ষেতা করার আবার কি আছে। তবে শিলিগুড়ির ফুর্তি ফার্তার ঠেকগুলো মিস করি বই কি। গ্লাস নিয়ে একসঙ্গে বসে গল্প গাছা, কিছু আদি রসাত্ম কি আর কি। মদ না হলেও চলে, কিন্তু এখানে সন্ধ্যের পর না কিছু করারই নেই সালা। না গ্রামের কেউ তাদের বাড়িতে ডাকে, না কেউ এখানে আসে। আর হতভাগারা আজকাল এমন অদ্ভুত চোখে তাকায় যে আজকাল আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। সকালে উঠে কাজে চলে যাই, বিকেলে ফিরে চা জল খাবার খেয়ে উঠতেই শীতের বেলা গড়িয়ে যায়। তারপর যতক্ষণ না খাবার ডাক পড়ে, একা উঠোনের ধারের ঘরের চৌকিতে ভূতের মতো বসে থাকি। টিভি, কেবল, আরে অত খরচ করার এখন ইচ্ছে নেই। মদের ব্যাপারেও একই কথা। কাহাতক রোজ রোজ ফোনে গেম খেলা যায় বলুন তো? এমন একটেরে বাড়ি এটা, পথে কুকুরের ডাকটা অব্দি শোনা যায় না। গতকাল রবিবার ছিল, কিছু করার নেই বলে ওপাশের ঘরগুলো খুলে খুলে দেখছিলাম। বাড়িওয়ালা অবশ্য পই পই করে বলে দিয়েছিল এই কটা ঘর ছাড়া বাকিগুলো বিপজ্জনক, সাপ খোপ থাকতে পারে, যেন না যায়। কিন্তু শীতে যে সাপ বেরোয় না সে তো বাচ্চা ছেলেও জানে। লোকজন নেই, খালি ঘর পড়েই আছে। খুলে দেখলে দোষের কিছু হয় না। অবশ্য দেখে যে বিশাল কিছু সুখ হলো তাও না, কিছুই নেই বলার মতো। হাবিজাবি বাক্স, কৌটো, ভাঙা ফাটা সেকেলের ফার্নিচার, ওই কৌতূহল মেটানো আর কি। তবে শেষ প্রান্তের ঘরটা বেশ ইন্টারেস্টিং লাগলো। ওটা অবশ্য তালা মারা ছিল, তবে ও আদ্যিকালের তালাকে শায়েস্তা করা আমার কাছে কিছুই না। দুবার ঠুকতেই ঘরের মেঝেতে রাশি রাশি দাগ। কে জানে বাসন মাজা হতো কিনা এখানে। মানে ঘরের মধ্যে বাসন মাজা খুব বোকা বোকা ব্যাপার, আমিও জানি, কিন্তু জমিদারদের ব্যাপার তো বেশ ছাই ঘষা লুক আছে দাগগুলোয়।
কিছু বাক্স, কাঠকুটো, রঙিন পাথর, আরও কি সব আছে ঘরের আনাচে কানাচে। ভালো করে দেখা হয়নি, খাওয়ার সময় হয়ে গেছিল বলে শ্রাবণী টুবলুকে পাঠিয়েছিল আমায় খুঁজতে। কেন জানি টুবলুকে আসতে দেখেই তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম। এটুকু বুঝেছি যে টুবলু বা আর কেউই ও ঘরে ঢুকুক সেটা আমার একদম পছন্দ নয়, কিন্তু কেন পছন্দ নয় তা বুঝিনি। টুবলুও দিন দিন বিরক্তিকর হয়ে উঠছে। দেখছিস বাবার কাজ চলে গেছে, এত স্ট্রাগল করছে, পড়ায় মন দে বেশি করে, তা না, যখনই চোখে পড়ে দেখি বাবু কেমন ঘোর লাগা চোখে দেওয়ালের দিকে চেয়ে বসে আছে। সবে তো 11, এখনই নিশ্চয়ই প্রেমে টেমে পড়েনি। শুধু টুবলু কেন, মাকেও আজকাল অসহ্য লাগছে। না, দোষ আমার নয়। একটা মানুষের মনের ওপর এত চাপ যাচ্ছে, কোথায় তাকে একটু শান্তি দেবে তা না, সারাক্ষণ ইনিয়ে বিনিয়ে বাড়ি ছাড়ার বায়নাক্কা করেই যাচ্ছে। রোজই নাকি তার অলক্ষণ দর্শন হচ্ছে। বাড়ি পাল্টাবো না বলে দেওয়ার পর এখন মাথা খাচ্ছে শান্তি সস্তায়ন করানোর জন্য। বামুনের পিছনে 1 কাড়ি খরচ না করা অবধি টিকতে দিলে হয়। আমি অবশ্য কানে ছিপিয়ে এটে ঘুরছি, দেখি কতদিন চালাতে পারে। যাক, যা বলছিলাম, আর জল খাবার খেয়ে ওই ঘরটা একটু এক্সপ্লোর করব ভেবেই রেখেছিলাম, কিন্তু একবারও ভাবিনি এমন জব্বর একটা জিনিস পেয়ে যাব। আর কি, আস্ত একটা বোতল। ভিতরের পদার্থ গেঁচে গেছে কিনা প্রথমে চিন্তা হচ্ছিল, কিন্তু তারপর দেখি মুখ একেবারে সিল করা। কি স্বাদ! আহ, অত পুরনো জিনিস হবে না। একটুই খেয়ে দেখেছি আজ, কাল থেকে গ্লাস চাকনা সব নিয়ে গুছিয়ে বসা যাবে। বলেছি কিনা এ বাড়িটা আমার জন্য পয়া। গন্ধ পাচ্ছ বৌমা? কিসের গন্ধ মা? 1 মিনিট, আমি টুয়াকে শুইয়ে দিয়ে আসছি। না 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 না, তুমি ওকে কোল থেকে নামিও না, আমি আসছি ভিতরে। টুবলু, টুবলু কই? কি জানি মা, পড়ছিল ওদিকে। আমি টুয়াকে খাওয়াতে বসেছি বলে বোধহয় উঠে গেল। বড় হচ্ছে তো। প্রতিমা পায়ে পায়ে শ্রাবণীর কাছে এসে দাঁড়ান। অমনি গন্ধটা ভক করে শ্রাবণীর নাকে এসে লাগে। পচা পচা, ঝাঁঝালো, গা গুলিয়ে ওঠে। ইস বলে নাকে কাপড় চাপা দিতে বাধ্য হয় সে। তুমিও পাচ্ছ বৌমা? পুজোর আসন ছেড়ে উঠে এলাম, এমন বিশ্রী গন্ধ। দুটি তো কিছু মরে পচেছে কি? পচলে সারাদিনে টের তো পেতাম না। 10 বার আসছি যাচ্ছি সকাল থেকে, আর আমি তো ওপাশের ঘরে বসে গন্ধ পেলাম। মরা ইঁদুরের গন্ধ কি অত দূর থেকে পাওয়া যায়? শ্রাবণী কিছু উত্তর দিতে পারছিল না। গন্ধের চোটে তার মাথা ঝিমঝিম করে উঠছিল। আর ভাবা উচিত না, কিন্তু সে ভেবে পারছিল না গন্ধটা যেন প্রতিবার গা থেকেই আসছে। গায়ের লোম দাঁড়িয়ে গেল তার কথাটা মনে হতেই। শুধু কি কথাটার জন্য না, একটা আওয়াজও শুরু হয়েছে। ধূপ ধূপ ধূপ। ভারী কিছু মাটিতে পড়ছে যেন দূরে। লাঠি, পাথর, নাকি কারো পা? কিছু একটা চলমান, কারণ শব্দটা এগিয়ে আসছে উঠোনের দিক থেকে ওদের দিকেই। কি হচ্ছে মা? কি আসছে? কে আসছে? শ্রাবণীর তীক্ষ্ণ গলা কেঁপে গেল বলতে গিয়ে। টুয়া ছটফট করে উঠেছে কোলের মধ্যে, যেন সেও তার কচি মস্তিষ্কে কোনো অশুভ আবির্ভাব টের পেয়েছে। প্রতিমা বিস্ফারিত চোখে দরজার দিকে চেয়েছিলেন। পায়ের শব্দ তিনিও শুনেছেন। শ্রাবণীর কথার উত্তর না দিয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলেন তিনি। শব্দটা আরও কাছে এগোচ্ছে। ওই থামল। দরজার ঠিক বাইরে এসেই থামল সেই অদেখা আতঙ্ক। দরজা খুলে ঘরে ঢুকবে এই বুঝি। শ্রাবণী গোঁ গোঁ করছে টুয়াকে বুকে জড়িয়ে। প্রতিমার ভয়ে অবসন্ন শরীর যেন এখনই লুটিয়ে পড়বে মাটিতে। শোঁ শোঁ করে ঝড়ের মতো আওয়াজ বইছে। ওই দরজায় ঠেলা পড়ছে, ধীরে ধীরে পাল্লা খুলে যাচ্ছে। টুবলুর গলা। কি করছে টুবলু? কি হচ্ছে বাইরে? দুজনে ছুটে বেরোন ঘর থেকে। বাইরের টানা দালান অন্ধকার,
আলো জ্বালায়নি কেউ আজ। দরজার ফাঁক দিয়ে ছিটকে আসা আলোর চৌকোতে টুবলুকে উপুর হয়ে পড়ে থাকতে দেখা যায়, নিথর। আশেপাশে কেউ আর কোথাও নেই। সত্যি বলছি, বিশ্বাস করো। সব তোমাদের দোষ, এই তোমাদের। সারাক্ষণ অলক্ষণ, অপয়া, ভুতুরে করে করে ছেলেটাকে হিস্টেরিক করে দিয়েছো তোমরা। মনের রোগ হয়ে গেছে। বাবা, বাবা, বিশ্বাস করো আমার কথা। আমি সত্যি দেখেছি বিকট অন্ধকার একটা চেহারা, লাল টকটকে চোখ জ্বলছে, মাথা থেকে জটা ঝুলছে। ওই ওই দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। আমি চেঁচাতেই শূন্যে মিলিয়ে গেল। উফ, এখনো বুকটা ধড়ফড় করছে আমার। যা দেখলাম, যা শুনলাম, সত্যি হতেই পারে না। কি করে সম্ভব? অথচ অথচ ওইটুকু একটা বাচ্চা অমন বিশ্রী ভাবে বুড়োটে গলায় খলখল করে হাসছিল তো আমার চোখের সামনে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার চোখের সামনে। কি উল্লাসে হাত পা ছুড়ে হাসছিল টুয়া। তবে কি মা যা বলছে, শ্রাবণী যা বলছে, সব সত্যি? আর টুবলু যা বললো, তাহলে কি অন্য বাসার খোঁজ করব? তাই বলে এক্ষুনি ওরা যেমন বলছে, ধ্যাৎ, এভাবে রাতারাতি বাসা পাল্টানো যায় নাকি? এমনও তো হতে পারে সবাই মিলে হ্যালুসিনেট করেছি কোনোভাবে। আচ্ছা আচ্ছা, এক কাজ করি, কালকে দিনটা দেখি অন্তত। কাল সবাই সতর্ক হয়ে থাকবো সন্ধ্যার পর। কালও যদি উল্টো পাল্টা কিছু হয় তো পরদিন সকালে অন্য কোথাও গিয়ে উঠবো পাক্কা। ইস, কি সুন্দর জমাটি মৌতাত হয়েছিল একটা। দেয়ালে হেলান দিয়ে বসে ঘুমিয়েই পড়েছিলাম আরামে। এইসব হইচইতে একেবারে মাটি হয়ে গেল রে। যাক, আবার কাল অনেকটা আছে বোতলে। বাড়ি পাল্টালেও খেয়াল করে ওটা নিয়ে যেতে হবে। অমন উমদা জিনিস ফেলে যায় কোন পাগলে। আমি আর পারছি না মা। ছেলে সারা রাত আঁতকে আঁতকে উঠে বসেছে। সকাল থেকে দেখুন কেমন জ্বর এসে গেছে আজ। সেই সঙ্গে মেয়েও কেঁদেছে দফায় দফায়, দুধ দিলেও খায়নি। তার শরীরও খারাপ হলো কিনা জানি না। কি বলে বলো তো বৌমা, আমিও তো সারা রাত ঘুমোতে পারিনি। ঘুমোলেই মনে হচ্ছে কি যেন একটা জন্তু আমার মুখের ওপর ঝুঁকে পড়ে দেখছে। তার নিঃশ্বাস অব্দি গায়ে এসে লাগছিল যেন যেন। অথচ উঠে আলো জ্বাললেই আর কেউ নেই, কিছু নেই। ও না যেতে চায়, থাকুক। আমরা চলে যাই, চলুন বাচ্চাদের নিয়ে। কোথায় যাবে বৌমা? শিলিগুড়ি যে যাব, সেখানে তো সমু কি সব বাঁধিয়ে এসেছে। শেষে যদি আমাদের ধরে জেলে ভরে দেয়। আর তো কোথাও কিছু চিনি না। টাকা পয়সাই বা কই আছে কিছু তোমার কাছে? না, সে না হয় স্টেশনে কি গাছতলায় পড়ে থাকবো, তবু এই বাড়িতে আর রাত কাটাতে চাই না আমি। আমিও চাই না। যাবে তাহলে বৌমা? আতঙ্কে সব সামাজিক দ্বিধাও যেন ঘুচে গেছে দুই নারীর। এই সময় জ্বরের ঘোরে আচ্ছন্ন কিশোর কুকিয়ে ওঠে, মা গো বলে। গায়ে হাত দিয়ে দেখা যায় গা একেবারে পুড়ে যাচ্ছে জ্বরে। কথা না বাড়িয়ে একজন তার মাথায় জল ঢালে, অন্যজন গায়ে হাত বুলোয়। দুজনেই বোঝে মাথা গোঁজার ব্যবস্থা না করে টুবলুকে এই অবস্থায় হিমের রাতে বাইরে রাখা সম্ভব নয়। তাকে কিছুটা সাব্যস্ত করে ঘুম পাড়ানোর পর দেখা যায় টুয়া কাশছে। কাশতে কাশতে বমি করে লাল হয়ে যায় সে, সেই সঙ্গে নাগারে গুঙিয়ে কান্না। সারাটা দিন এদের নিয়েই কেটে যায় শ্রাবণী আর প্রতিমার। সমীরণ ডাক্তারের খোঁজে গিয়েছিল, কিন্তু এই অজ গ্রামে তাই বা কোথায়। একটা ওষুধের দোকান থেকে অবস্থা বলে কিছু ওষুধ নিয়ে এলো, তাই খাওয়ালো শ্রাবণী। সন্ধ্যা নামল নিঃশব্দে। বিষণ্ণ এক ফালি চাঁদ উঠল আকাশে। সারাদিন দফায় দফায় ভুগে টুবলু টুয়া
দুজনেই নেতিয়ে পড়েছিল বিছানায়। শ্রাবণীও আর পারেনি। পরিশ্রান্ত শরীরে সে কখন টুয়ার পাশের এক ফালি জায়গায় কাত হয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। প্রতিমা ঘরের এক কোণে চেয়ারে বসেছিলেন জপের মালা হাতে নিয়ে। ধকল তারও কিছু কম যায়নি সারাদিনে। এখন ঘরে একটু শান্তি বিরাজ করছে দেখে আস্তে আস্তে তারও চোখ বুজে গেল। পায়ের শব্দটা যখন দরজার বাইরে এসে থামল, ঘুম ভাঙেনি চারজনের কারোরই। কুঁজো জটাধারী বিশাল অবয়বটার কাঁধের চাপে যখন প্রায় নিঃশব্দে কবজা থেকে দরজার পাল্লাটা খুলে এলো, এমনকি তখনও সবাই অঘোর নিদ্রায়। মর্মান্তিক কান্নার আওয়াজে ধরফর করে উঠে বসল শ্রাবণী। আঁতকে উঠে চোখ খুললেন প্রতিমা। টুবলুও তার দুর্বল শরীর টেনে মাথা তুলে বসল। টুয়ার ছোট্ট শরীরটা ততক্ষণে দলা মোচড়া হয়ে মাটিতে পড়ে আছে। দেখলেই বোঝা যায় আর কোনো দিন সে কাঁদবে না। একটাই সান্ত্বনা, তিনজনের কাউকেই এ ধাক্কা বেশিক্ষণ সহ্য করতে হলো না। না না, এসব সত্যি হতে পারে না। দুঃস্বপ্ন দেখেছি, চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে আমার। টুবলু, টুয়া, শ্রাবণী, মা, এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম সবাই ভাবতেও চাই না আমি। আর এবার যাবো ঘরে, উঠে যাই। সবাই ঘুমোচ্ছে দেখি এ ঘরে এসে বোতল নিয়ে বসেছিলাম, তো সেজন্যই তো কোনো শব্দ নেই এখন আর। খামোকা এই বিকট স্বপ্নটা এসে না যাই, দেখেই আসি, তিষ্ঠতে পারছি না। আজ মনে হয় একটু বেশি খাওয়া হয়ে গেল, পা টলছে। শ্রাবণী দেখলে রাগারাগি করবে, সাবধানে যাই। এত রাত হলো, খাবার দাবার বাড়তে হবে তো, আর কত ঘুমোবে সব। এই শুনছো? না 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 না, স্বপ্ন নয়, স্বপ্ন ছিল না, সত্যি সত্যি ওই তো ওরা পড়ে আছে ঘরময় রক্তের মধ্যে। কি ভয়ানক! কে কে ওদের এভাবে খুন করলো? কোথায় সে? সেই কি এ বাড়ির অলৌকিক অভিশাপ? দেবেন মল্লিক যার কথা বলেছিল যে মরেনি, রয়ে গেছে। এই হোক, আমি তাকে ছাড়বো না, ছাড়বো না। এই কোথায় তুই? সাহস থাকলে আয় আমার সামনে এসে দাঁড়া। স্বর্গ মর্ত পাতাল যেখানকার অধিবাসী হোস না কেন, আমার হাত থেকে তোর মুক্তি নেই। আজ আমি তোকে ঠিক ওইভাবে ছিন্ন ভিন্ন করে খুন করব, তবে আমার শান্তি। ওই কোথায় গেলি? এবেলা সাহস নেই নাকি? এক মিনিট, পায়ের শব্দ হলো না ধপধপ করে? এদিক থেকে নাকি ওদিকে? কেন যে আজ নেশা করতে গেলাম? শরীরটা বইতেই কি কষ্ট হচ্ছে এখন। আরে ওই রক্ত মাখা পায়ের ছাপ কার? আমার পিছনে। অত বড় পা তো মানুষের হয় না, তবে কি সে অদৃশ্য হয়ে আমার পিছনেই দাঁড়িয়ে আছে এখন? আমার দিকে জিঘাংসার হাত বাড়াবে এবার। ঈশ্বর, কি করি? এই ঘরে ঢুকে যাই, দরজা বন্ধ করলে রেহাই পাবো। জানি না, একটা অস্ত্রও তো নেই হাতে। ও কি, ওদিকে জানালা খোলা ছিল নাকি? সর্বনাশ! ওই তো এগিয়ে আসছে আমার দিকে, বিশাল চেহারা, লুটিয়ে পড়া জটা দুলছে, লাল চোখ জোড়া ধকধক করছে তার নিচে। টুবলু এমন চেহারার কথাই বলেছিল না? তুই খেয়েছিস আমার পরিবারকে। না, আমি আর ভয় করি না তোকে। আয়, আমি এগিয়ে যাচ্ছি, দেখ তোর দিকে। খালি হাতেই আমি আজ তোর শেষ দেখে ছাড়বো। আয় আয়, তোর ওই গলাটা মুরগির টুটির মতো টিপে যদি না মেরেছি, আমার নাম সমীরণ দত্ত নয়। এই তো। উফ, কি হলো? কি হলো এটা? কিসে হাত ঠেকলো আমার? জানলা তো নয়, এই যে দেওয়াল জোড়া পুরনো চটা পড়া আয়নাটা ঝকঝক করছে এখন। আলো আসছে পিছনের কোথাও থেকে, আর তার মধ্যে সেই জটাধারী ভয়ঙ্কর লাল চোখ মেলে চেয়ে আছে আমার দিকে। আমার বাড়ানো হাতে তার হাত, আমার মাথা নাড়ানোর তবে সেও মাথা নাড়ছে। অর্থাৎ আয়নায় ওটা
আমারই ছায়া, আমি আমি এখন সেই। আপনারা এতক্ষণ শুনছিলেন অবনী নিবাসের বিভীষিকা। অভিনয় ছিলেন শান্তনু গঙ্গোপাধ্যায়, অরূপ গোস্বামী, গৌতম বসু, মধুমিতা মল্লিক, সুপর্ণা রায়চৌধুরী, পূজা কুণ্ডু, বিজয় দাস এবং পাপড়ি চক্রবর্তী। আবহ নির্মাণ এবং শব্দ সংগ্রহ ঋষভ সরকার, মিউজিক পয়েন্ট স্টুডিও। শোনো না শুনতে ক্লিক করুন স্ক্রিনে দেওয়া লিঙ্কে। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগছে অশরীরীর আমাদের অভিনয়। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন বন্ধুদের মধ্যে। শোনো না।